নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবারতী শুরু করছি আজকে দ্য বিগ স্টোরি। আর আজকে স্টোরিটা সত্যি বিগ এই কারণ বিগ ম্যানদের কথা বলবো। আজকে বলবো পুলিশের কথা, সেই পুলিশ যাদের মেরুদণ্ড উপহার দিতে দেখেছিলাম। একটা নতুন জমানা চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, একদম নতুন আকাশ, নতুন ভোর, নতুন সূর্যোদয়। যে আকাশ, যে সূর্যোদয়ের সঙ্গে এই বাংলার মানুষ পরিচয় গত 15 বছরে পায়নি, পরিচিতি হয়নি বাংলার মানুষের। আজকে একদম অন্য একটা ছবি, নতুন একটা ছবি। এবং আজকে বললে ভুল হবে, বিগত কয়েকদিনে যদি আমরা নতুন সরকার আসার পরের ছবিটা দেখি, ক্ষমতার অলিন্দে যে পরিবর্তন আমরা দেখলাম, সেই পরিবর্তনে একদম যাকে কাণ্ডারি হিসেবে আমরা দেখছি, যার নেতৃত্বে এগিয়ে চলেছে আজকে বাংলার জনগণ এগিয়ে চলেছেন, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে তুড়ীয় মেজাজে কাজ করছে, যেখানে ভয় নেই, শুধুমাত্র ভরসা রয়েছে, তার নাম তো শুভেন্দু অধিকারী, আর মাথার উপরে রয়েছেন নরেন্দ্র মোদী। যাই হোক, যে কথা বলছিলাম, যে দেখুন, একটা প্রশাসন বা একটা রাজ্য চালাতে গেলে, একটা দেশ চালাতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা। সেটা যদি ঠিক থাকে তাহলে সমস্ত কিছু সম্ভব, সমস্ত কিছু। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এই বিগ স্টোরিতে কথা বলছি, যখন আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও হয়তো এটা ফিল করতে পারছেন যে আপনার বাড়ির পাশে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, আজকে তুড়ীয় গতিতে হচ্ছে, কারণ প্রশাসন আপনার পাশে আছে। কথা হলো এখানে দাঁড়িয়ে যে পুলিশ মন্ত্রী, আজকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকে পুলিশ মন্ত্রীর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিগত বেশ কিছু বছর আগে পর্যন্ত সেই ছবিটা কোথাও একটা অমিল ছিল। এই পুলিশ যারা দলদাস হয়ে কাজ করেছে, সেই ছবি আমরা দেখেছি। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটেছে, আজকে কথা বলবো সেটা নিয়ে। আজকে কথা বলবো, যখন আমরা কোনো প্যানেলে কারোর সাথে কথা বলছি, যখন আমরা কোনো পুলিশ কর্তাদের সাথে কথা বলছি, তখন তারা একটা কথাই বলেছে যে দেখুন, পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে। পুলিশকে ফ্রি হ্যান্ড না দিলে কাজ করা সম্ভব নয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্ক সার্কাসের ঘটনার পরে স্পষ্টভাবে বলেছিলেন যে যদি আজকের ঘটনার রিপিটেশন হয়, দুষ্কৃতীদের উদ্দেশ্যে বলছি, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। একটু চলুন দেখাই শুভেন্দু অধিকারীর সেদিনের সেই বক্তব্য, তারপরে আজকে ঘটনাক্রম কি কি হয়েছে, কোথায় কোথায় পুলিশ নির্দ্বিধায় ঢুকে পড়ছে, কাদের কাদের তুলে আনছে, কি পোশাক পরিয়ে তাদেরকে তুলে আনছে, সমস্তটা দেখাবো। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী বলছেন আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না দুষ্কৃতীদের উদ্দেশ্যে। কি বলেছিলেন মনে করাই বাংলার মানুষকে, দেখুন। এখানে আমি সাডেন এসেছি, একটু আগেই আমি নগরপালকে জানিয়েছিলাম আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন,
আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। এরপর কি হলো? দুষ্কৃতীদের মধ্যে ভয় ইন হলো, ভরসা আউট হলো। কারণ যারা এতদিন ভরসা দিয়ে এসছে আজ তো তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে। কার বাড়িতে যাচ্ছে? কারণ আজকে সব থেকে বড় খবর, যেটা বড় ব্রেকিং নিউজ, সন্ধেবেলা যে খবর আমরা একদম রমরম করে দেখাচ্ছিলাম আপনাদের, সব থেকে আলোচিত চর্চিত আজকের দিনে হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতন 1881 যেখানে পৌঁছে গেল লালবাজারের কিছু সাদা জামা পরা পুলিশ কর্তারা। কেন আসছি সে খবরে। কিন্তু শান্তিনিকেতনে যেখানে একাধিক বাস রুট বন্ধ হয়ে গেছে, যে বাড়ির সামনে, যেখানে সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে পারে না, মাছি গলতে পারে না, সেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসস্থানে আজকে পৌঁছে গেল পুলিশ। সময় তখন ঠিক বিকেল 4টে। লালবাজারের সেন্ট্রাল ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশের একাধিক পদস্থ কর্তাদের গাড়ি এসে থামলো শান্তিনিকেতনের একেবারে সামনে। কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো হইচই নয়, অত্যন্ত পেশাদার ভঙ্গিতে 3 জন উচ্চপদস্থ পুলিশ অফিসার সোজা ঢুকে গেলেন বাড়ির ভেতরে। সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং সাধারণ মানুষের ভিড়ে গমগম করছে হরিশ মুখার্জি রোড। আর এর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে কোনো নথি নয়, বরং একটা বিশাল আকারের এলইডি মনিটর খুলে নিয়ে গেল পুলিশ। কেন? কিছুদিন আগে যখন পুর নিগমের কর্মীরা হরিশ মুখার্জি রোডে এই নোটিশ সেটে দিতে গিয়েছিলেন, তখন অহংকারের এক চরম রূপ দেখেছিল কলকাতা। নোটিশ ঝোলানোর ঠিক 1 মিনিটের মধ্যে সাংসদের ব্যক্তিগত বাউন্সাররা সেই সরকারি আইনি নোটিশ ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয়। কিন্তু আইন যে বাউন্সারের পেশি শক্তি বা রাজনৈতিক দম্ভের তোয়াক্কা করে না, আজ লালবাজারের অ্যাকশন তা প্রমাণ করে দিল। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভার নোটিশের লিখিত জবাবও দিয়ে দিয়েছেন। আর সেই চিঠির ভাষায় একদিকে যেমন সুর নরম, মাথা নোয়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজনৈতিক লড়াইয়ের কৌশল। আপাতত নিজের অবস্থা স্পষ্ট করার জন্য এবং আইনি পদক্ষেপের জন্য পুরসভার কাছে 10 দিন সময় চেয়েছেন। সময় নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আইনের পথে চলবে। অভিষেক স্পষ্ট দাবি করেছেন যে এই নোটিশ সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসামূলক। তার প্রশ্ন, বিল্ডিং নিয়মের ঠিক কোথায় বিচ্যুতি ঘটেছে? আপনারা দেখেছেন যে 2 দিন আগেও কলার তুলে, গলার স্বর তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকে একটুখানি কাঁচ নামিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মন্তব্য করেছেন। এত গলার আওয়াজ কোথা থেকে আসে? এতদিন পরেও সেই প্রশ্ন বা সেই উত্তর বাংলার মানুষ চায়। নিয়ম ভেঙে কেন এভাবে নোটিশ দেওয়া হলো? আজকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন। আপনি যেভাবে নিয়ম ভেঙে বাড়ি বানিয়েছেন, আপনি যেভাবে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহর কলকাতায়, আপনারা যেভাবে তোল্লাই দিয়ে গিয়েছেন, সেভাবেই পুরসভা গেছে, সেভাবেই পুরসভা নোটিশ দিয়েছে। আর আজকে যে মনিটর নিয়ে আসা হয়েছে, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, সেই মনিটর নিয়ে আসার কারণ হচ্ছে এখানে যে নিরাপত্তা আপনি পেতেন, সেই নিরাপত্তা তুলে নেওয়ার পর, অর্থাৎ Z+ ক্যাটাগরি নিরাপত্তা, সেটা তুলে নেওয়ার পরে আজকে লালবাজারের তরফ থেকে আপনার ওখানে যাওয়া হয়েছিল, মনিটর নিয়ে আসা হয়েছে, কারণ এটা ওই ঘটনার সঙ্গে রিলেটেড। অফিসিয়াল কোনো স্টেটমেন্ট যেহেতু পুলিশের তরফ থেকে নেই, তাই এখনই এই বিষয়ে বিস্তারিত কথা বলছি না। নজর দিয়ে একটু হাওড়ার দিকে। কেন বলছি? এই হাওড়া যেখানে নবান্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন, আর যেখানে কিছুদিন আগে একটা প্রশাসনিক বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ এখন অপরাধ দমনে এক নতুন মডেল তৈরি করেছে। অপরাধীদের মনে আইনের ভয় ঢোকাতে এবং সমাজের কাছে কড়া বার্তা দিতে পুলিশ কোনো রাগঢাক রাখছে না। হাওড়ার সাকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল, যিনি বলেছিলেন কিছু বছর আগে, যিনি বলেছিলেন বদল নয় বদলা চাই, আপনার নেত্রী বলেছেন বদলা নয় বদল চাই। আপনি প্রিয়া পাল বলেছেন বদল নয় বদলা চাই। আর যাদের ঘাড়ে ভর করে বা যাদের পৌরোহিত্য আপনাকে এই কথা বলতে সাহায্য করেছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাহিন মোল্লা। হ্যাঁ, ট্রাফিক হোমগার্ড। তার এত বড় ক্ষমতা, তিনি আপনার অঙ্গুলি হেলনে চলেন বা ওনার অঙ্গুলি হেলনে আপনি চলেন। কোন জোরে আপনি বলছেন বদলা চাই? কোন জোরে? আপনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ। এই হোমগার্ড, যিনি এই পদের আড়ালে কোটি কোটি টাকা তুলেছে,
তোলাবাজির সাম্রাজ্য চালিয়েছে। শাহিন মোল্লাকে গ্রেপ্তার করার পরে আজ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে জনসমক্ষে রাস্তায় কিভাবে হাঁটিয়ে নিয়ে গেছে দেখুন ছবি। স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, সাঁকরাইলের বেলতলা থেকে নলপুর পর্যন্ত এইভাবে এই পোশাকে আপনাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ দেখুন সাধারণ মানুষ, দেখুন এই যে ডন, হাওড়ার ডন, দেখুন হাওড়ার ডনের আজকে কি অবস্থা দেখুন। পায়ে চটি নেই, মাথায় চুল নেই, গায়ে জামা নেই, এই অবস্থায় একজন ডনকে নিয়ে যাওয়া হচ্ছে। আর মনে আছে শামীম আহমেদের কথা? হ্যাঁ, সেই শামীম আহমেদ, ঠিক ধরেছেন, যার প্রাসাদপম বাড়ি, মানে ওই মাটির তলায় যার বাড়ি দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ, সেই শামীম আহমেদ। এই যে সেই শামীম আহমেদ, তারও একই অবস্থা। মানুষ দেখুন পুলিশ গত 15 বছরে কি করতে পারেনি। পুলিশের মধ্যে রাগ নেই, ক্ষোভ নেই, ঘৃণা নেই এগুলোর। আর আজকে যদি সেগুলোর বহিঃপ্রকাশ পুলিশ ঘটায়, বেশ করবে। কারণ এই রাজ্যে আইনের শাসন কাকে বলে সেটা দেখবে বাংলার মানুষ। এতদিন দেখতে পায়নি, এতদিন ছিল না সেটা। একের পর এক ঘটনা ঘটে গিয়েছে, পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে। একের পর এক ঘটনা ঘটে গিয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, জিপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের মতো নেতারা বলছেন পুলিশকে বোম মারার কথা। এই বীরভূম, আপনাদের মনে থাকবে বকটুইয়ের ঘটনা, যেখানে অনুব্রত মণ্ডল তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, মাননীয় পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, সেই সময় প্রাক্তন উনি দাঁড়িয়ে রয়েছেন। অনুব্রত মণ্ডলের এত বড় ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের কথায় চলছেন। অনুব্রত মণ্ডল বলছেন যে হ্যাঁ হয়তো দেখে নাও কিভাবে হয়েছে, কি হয়েছে একটু দেখে নাও, অমুকের মতো কেস সাজিয়ে দাও। পুলিশকে বলছে, যে পুলিশকে একটা সময় পর্যন্ত স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেই পুলিশকে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কি অবস্থায় এনে দিয়েছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। এই যে অ্যাকশন থেরাপি এখন যেটা দেখাচ্ছে পুলিশ, অনেক ঘটনা ঘটে গিয়েছে রাজ্যে, অনেক ঘটনা। অনিল বাবুর এক্সপিরিয়েন্স, ওনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারা যায়। এই গুলশান কলোনি, আপনাদের মনে আছে এই গুলশান কলোনি নিয়ে কত কথা, কত কিছু হয়েছে। এই তৃণমূল কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখেছিলাম, যে কাউন্সিলররা আজকে আর কলার তুলে ঘুরতে পারছে না এই পুলিশের জন্য। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সেই সময় গুলশান কলোনিতে ছিল। পুলিশকে কতভাবে আক্রান্ত হতে হয়েছে, হ্যারাস হতে হয়েছে। অনিল জানা দেখুন কি বলছেন। কলোনি হয়েছে, আমি তো বারবার টিভিতে বলেছি। ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্টের চার্জে কে ছিলেন? মন্ত্রী কে ছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। আরবান ডেভেলপমেন্টে ছিল, আরবান ডেভেলপমেন্ট পরে গেলে তারা কি সব ঘাস কাটছিল ওখানে বসে বসে। অতখানি জমি দখল হয়ে গেল, 3 লক্ষ লোক ঢুকলো রেশন কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে, এখানে খাওয়া নিয়ে যে জমি দখল হয়েছে, জমি ভেঙে নিয়েছে। সেই আমলেই তো চোর ফেলে পালিয়ে গেছেন, এসআইআর শুরু হয়েছে, জমিটাকে ভেঙে দখল নিয়েছে। এই ইকো পার্কের ওখানে সব ছেড়ে পালিয়েছে। এই রেশন কার্ড ভোটার কার্ড পাওয়া যাচ্ছে। কেন ধরা হবে না যারা এগুলো করেছে? কেস লিখে ধরা উচিত। এর জন্য 120B দিয়ে যে কারাই কনস্পিরেসি ছিল, সব ধরা পড়বে। আজকে এই পুলিশকে দেখে আমাদের সত্যি ভালো লাগার কথা, ভালো লাগছে। এটাই তো হওয়া উচিত ছবি, এটাই তো আইন শৃঙ্খলার পাঠ হওয়া উচিত, যেটা দুষ্কৃতীদেরকেও বোঝাবে যে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হয় না। এটাই তো বোঝানোর কথা। কিন্তু এই ছবি তো আমরা দেখিনি অতীতে। কি দেখেছিলাম আপনাদের মনে আছে? তাও একবার চলুন দেখাই সেই ছবিগুলো। কারণ অতীতের ওপর ভিত্তি না করলে, লেসন না নিলে ভবিষ্যৎকে গড়া যায় না। রাজনৈতিক স্বার্থে কিভাবে ব্যবহৃত হয়েছে পুলিশ, দলদাস কেন বলা হয়েছে পুলিশকে, সেই লজ্জাজনক অধ্যায় স্মৃতির পাতা উল্টাই। চলুন দেখি কি কি হয়েছিল। 2011 সাল রাজ্যে পরিবর্তনের পর 2012 সালের ঘটনা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে প্রতি বছরের মতো কালী পুজোর আয়োজন হয়েছে। আর সেই পুজোয় বাংলার মানুষ দেখেছিল এক অভূতপূর্ব এবং অদ্ভুত ঘটনা, যে আইপিএস ক্যাডারের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার, রাজ্যের অন্যতম শীর্ষ আইপিএস আধিকারিক রঞ্জিত কুমার পচনন্দা স্যার ভালো আছেন? মনে পড়ে কি করেছেন? নিজের গায়ে থাকা সরকারি পুলিশের উর্দি পরা অবস্থাতে খালি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উঠোনে
পুজো তদারকি করেছেন আপনি? 2019 সালের ভাইফোঁটায় একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, তখন সাধারণ মানুষের চোখ সর্ষে ফুল দেখছে তারা। ভিডিওতে দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার ডিউটি করতে যাননি আইপিএস অফিসার, বরং তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বসে হাতে প্রসাদের থালা নিয়ে দেখভাল করছেন। বাহ রে পুলিশ, বাহ! কি করা হয়েছে, কি করা হয়েছে। আরো একটা ঘটনা চলুন মনে করাই, আরো একটা ঘটনা। এটা না বললে অনেক কিছুই ঢাকা পড়ে থাকবে। সবচেয়ে কলঙ্কিত ঘটনা বলবো নাকি আরো অন্য কিছুর সঙ্গে টালি করব সেটা হয়তো সময় বলবে, কিন্তু 2019-এর 28শে অগাস্ট দীঘা সফর, সেই সময় মাননীয় পুলিশ মন্ত্রী সমুদ্রের মনোরম সৈকত সেখানে বসে আছেন, তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন রাজ্যের তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র এবং রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিনীত গোয়েল, যার মেরুদণ্ড এই কিছুদিন আগে জুনিয়র ডাক্তাররা তাকে তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী একটা খোলা কেকের বাক্স থেকে এক টুকরো কেক তুলে বিনীত গোয়েলের মুখে খাইয়ে দিলেন। আহারে! আর তার খাওয়া সেই কেকের অবশিষ্ট অংশ দেখুন, দেখুন ছবি। যখন পাশে দাঁড়িয়ে থাকা আইপিএস রাজীব মিশ্রের দিকে বাড়িয়ে দিচ্ছেন, রাজীব মিশ্র কোনো দ্বিধা করছেন না, উচ্ছিষ্ট কেকটি মুখে পুড়ে নিয়ে টুপ করে প্রণাম করে দিচ্ছেন পুলিশ মন্ত্রীকে। উর্দি পরে পুলিশ মন্ত্রীকে প্রণাম করছেন একজন আইপিএস অফিসার যিনি ভারতীয় সংবিধানের নামে শপথ নেন। তিনি যখন একজন রাজনৈতিক নেত্রীর উচ্ছিষ্ট খেয়ে পায়ে পড়েন, পায়ে হাত দেন, তখন বুঝতে হবে পুলিশ প্রশাসন কতটা মাথা নিচু করে ফেলেছিল। আর পুলিশের এই রাজনৈতিক ব্যবহার তার শিকড় অনেক গভীরে, অনেক গভীরে। এবার খুব স্বাভাবিক ব্যাপার যে তৃণমূল জমানাতেই কি পুলিশের এই অধঃপতন? যে বন্ধুরা, বামেরা, কমরেডরা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি কম কিছু করেছেন? কি করেছেন তার একটা পরিসংখ্যান, একটা তথ্য তো দেব। জ্যোতি বসুর জমানা, বামফ্রন্ট সরকারের আমল, সেই সময় পুলিশ প্রশাসনের ক্ষেত্রে অত্যন্ত ঘটনাবহুল ছিল। কেন? পুলিশ ইউনিয়নের উত্থান এবং পতন এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট বড় ঘটনা এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। পশ্চিমবঙ্গে পুলিশ কর্মীদের সংগঠিত হওয়ার ইতিহাস বেশ পুরনো। 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর নন গেজেটেড পুলিশ কর্মসংস্থান সমিতি সরকারি স্বীকৃতি পায়, কিন্তু ক্ষমতার রাজনীতি যেখানে ঢোকে সেখানে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়। ধীরে ধীরে এই পুলিশ ইউনিয়ন একটি সমান্তরাল প্রশাসনে পরিণত হয়। ইউনিয়নের নেতারা নিজেদের অফিসারদের চেয়েও শক্তিশালী ভাবতে শুরু করে। কনস্টেবলরা অনেক সময় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনারদের নির্দেশ মানতে অস্বীকার করতেন, কারণ তাদের মাথার উপরে ছিল রাজনৈতিক ইউনিয়নের হাত। এর চরম রূপ দেখা গেল 1982 সালে। তিলজলা কসবা থানায় পুলিশ কর্মীদেরই একটি বড় গোষ্ঠী ভয়াবহ তাণ্ডব চালালো। তারা নিজেদের সিনিয়র অফিসারদের ধরে মারধর শুরু করলো, থানায় আগুন ধরিয়ে দিল। আর এই নজিরবিহীন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় স্তম্ভিত হয়ে গেল গোটা রাজ্য। 1982 সালের সেই তাণ্ডবের পর জ্যোতি বসু অত্যন্ত কঠোর অবস্থান নিলেন। তিনি অত্যন্ত দৃঢ় হাতে সেই ইউনিয়ন নিষিদ্ধ এবং নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন। হিংসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েকশো পুলিশ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, বহু পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে ইউনিয়ন ভেঙে দিলেও পুলিশ কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে জ্যোতি বসু একটি বিকল্প অরাজনৈতিক ব্যবস্থা করেছিলেন। তিনি গঠন করেছিলেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। আর যে বোর্ডের কোনো প্রয়োজনীয়তা নেই বলে এই মুহূর্তে সেই বোর্ড ভেঙে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। পুলিশের মতো কাজ করুক, পুলিশ বুঝে নেবে পুলিশের কিসে ওয়েলফেয়ার। আলাদা করে এর কোনো প্রয়োজন নেই। বড়সড় সংস্কারের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় এই বোর্ডটি আদতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার মতো বড় বামপন্থী কেউ নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এটা আমরা ধরে নিতে পারি বামেদের লিগাসি বহন করে চলেছিল তৃণমূল কংগ্রেস, আর সেই কারণে আজকে পুলিশের এই অবস্থা। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। কি চাইছেন রাজ্যের মানুষ, কি দেখবেন? একটা নতুন ভোর তো এসেইছে, কিন্তু পুলিশ কিভাবে কাজ করবে, কি হওয়া উচিত? অরিন্দম আচার্য তিনি যথেষ্ট আশাবাদী, কারণ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন কি বলছেন। যে চাকু দিয়ে ডাকাতরা গৃহস্বামীর বাড়িতে গিয়ে যদি টাকা না দেয় তাকে যেমন খুন করে দেয় চাকু দিয়ে, সেই চাকুটা দিয়ে কিন্তু আবার ডাক্তাররা মুমূর্ষু রোগীর জীবন দেয়। কিন্তু
চাকুর তো কোনো দোষ নেই, চাকুর প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ কে কিভাবে প্রয়োগ করছে। একই পুলিশ, একই আইপিএস, একই ডাব্লিউবিসিএস অফিসার, একই সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর। আজ আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন পুলিশকে সম্পূর্ণভাবে যেমন ইনঅ্যাক্টিভ করে রেখেছিল, তেমনি কিছু সংখ্যক পুলিশ কিন্তু দলদাসে পরিণত হয়েছে। যেমন আজকে ওই আমাদের ক্যালকাটা পুলিশের যে শান্তনু সিনহা বিশ্বাসের কথা বলছে, একটা নক্কারজনক ঘটনা। কিন্তু শুধু তা তো নয়, তার আন্ডারে যে সমস্ত ছিল হোল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক পুলিশ অফিসার কাজ করার ইচ্ছা যেটা ছিল স্পিয়ার, সেটা যেমন পারেনি, তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আবার ঠিক তেমনি কিন্তু তারা আজকে দলদাসে পরিণত হয়েছে, অনেককে দেখেছি। আর এখন যেটা দেখছি, একটা ক্রিকেট টিম, সেই টিমে একটা অধিনায়ক থেকে শুরু করে সমস্ত প্লেয়াররা যেরকম ইনঅ্যাক্টিভ ছিল, খেলতে পারছিল না, সেই হিরো টিমটাকে আজকে নতুন যে অধিনায়ক এসছেন, যে টিমটা তৈরি করেছে, একের পর এক বাউন্ডারি ছক্কা মারছে, একের পর এক, যদি দেখা যায়। অতএব এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নতুন যে প্রেজেন্ট গভর্নমেন্ট এলেন, 9 তারিখের পর থেকে যে কাজগুলো উনি শুরু করেছেন, মিস্টার শুভেন্দু অধিকারী, এটা হচ্ছে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের বাসনা। এই যে শান্তনু সিনহা বিশ্বাসের কথা বলছেন অরিন্দম আচার্য, বলুন তো এইরকম একজন পুলিশ কর্তা, তার 40টা ঘরের বাড়ি ওই কান্দিতে, কি করতেন উনি? কত মেম্বার বাড়িতে? এই সোনা পাপ্পু, জয় কামদার, এদেরকে জিজ্ঞাসাবাদ করে যে এইরকম একটা সাংঘাতিক দুর্নীতির ছবি বাংলার মানুষ দেখতে পাবে, এটা কোনোদিন ভেবেছিলাম আমরা? হয়তো এরকম আরো বেরোবে, 1টা 2টো 3টে 4টে করে বেরোবে হয়তো না। সবসময় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই রকম ঘটনাগুলো ঘটাচ্ছেন বা তিনি এই সব কিছুর পেছনে রয়েছে, এটা বলতে খারাপ লাগে। কারণ সততার প্রতীক হিসেবে যার ব্যানারটা জলজল করতো কলকাতা শহরের বড় বড় মোড়গুলোতে, আজকে তো তিনি নেই, আর তার তো কিছু বলার রাইট নেই, তিনি তো কিছু বলতেই পারছেন না, তিনি তো আজকে বিরোধিতার জায়গায় আসতেই পারছেন না। তিনি তো গত 15 বছর ধরে রাজ্যটাকে যেভাবে চালিয়ে নিয়ে এসেছেন, দেখিয়েছেন মানুষকে যে কিভাবে চুরি করতে হয়। মেধার কদর করেছেন, করেননি, চাকরি দিয়েছেন, দেননি, কর্মসংস্থানের কোনো জায়গা নেই, এবং ঘুষের পর ঘুষ, তোলাবাজির পর তোলাবাজি, এই সব কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তৈরি করতে পেরেছেন? একটা লিগাসি। সেই লিগাসি, যে লিগাসি একটা রাজনৈতিক দলকে গঠন হতে দেখেনি, গঠন কিভাবে করতে হয় জানে না। ফলে আমি দাদা কলার তুলেই একটা কথাই সে জানে বলতে, একটা কথাই সে বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পুলিশ গিয়েছে। আমি জানি না আগে কি হবে, আগের সেটা তো সময় বলবে, কিন্তু আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আজকে মনিটর তুলে আনা হয়েছে, এরপর কাকে তুলে আনা হবে জানি না, সময় সে কথা বলবে, অবশ্যই আমাদেরও নজর থাকবে সেদিকে। কিন্তু আবার বলছি, সাবধান দুষ্কৃতীরা, কারণ সিংঘম রিটার্নস। ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করছি বিগ স্টোরি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।